শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তাসকিন, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, হোম পলিটেকনিক ইনস্টিটিউট সিএসএস গল্লামারী খুলনা থেকে বরাবরের মতো আজকেও তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তৃতীয় অনলাইন ক্লাসে। তোমাদের সকলকে আবারও সুস্বাগতম জানিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 66641 সাবজেক্ট কোড। আজকে আমরা দেখব চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5টা হচ্ছে সি শার্পের ডিসিশন মেকিং স্টেটমেন্ট। তো সি শার্পের ডিসিশন মেকিং স্টেটমেন্ট অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকারী স্টেটমেন্টগুলো কি কি হতে পারে এবং এগুলো কিভাবে কাজ করে সেটা আমরা এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারব। তো এই অধ্যায়ে প্রতিপাদ্য যে বিষয়গুলো আছে, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, সেগুলো একটু দেখে নিই। প্রথমে আছে স্টেটমেন্ট কাকে বলে। 2 নাম্বার কোশ্চেন ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে। 3 নাম্বার কোশ্চেন ডিসিশন মেকিং স্টেটমেন্ট বলতে কি বোঝায়। 4 নাম্বার কোশ্চেন if else if ডট ডট else নেস্টেড ইফ স্টেটমেন্ট কাকে বলে এবং এগুলোর সিনট্যাক্স লিখো। তো প্রথম কোশ্চেনের আনসারটা আমরা একটু দেখে আসি। স্টেটমেন্ট বলতে কি বোঝায়? স্টেটমেন্টটা হচ্ছে প্রোগ্রামের প্রত্যেকটা লাইনকে বলা হয় এক একটি স্টেটমেন্ট। প্রোগ্রামের প্রত্যেকটি লাইনকে বলা হয় এক একটি স্টেটমেন্ট। শিক্ষার্থী দেখো, বলা হচ্ছে স্টেটমেন্ট কি। স্টেটমেন্ট হচ্ছে প্রোগ্রামের প্রত্যেকটি লাইনকে বলা হয় এক একটি স্টেটমেন্ট। তো সি শার্প প্রোগ্রামের প্রত্যেকটা লাইন, সি শার্প প্রোগ্রামের এই যে প্রত্যেকটা লাইন, এটা হচ্ছে কতগুলো অপারেটর অপারেন্ট ভ্যারিয়েবল মেথড কিওয়ার্ড এগুলো সমন্বয়ে গঠিত। সি শার্প প্রোগ্রামের প্রত্যেকটা লাইন এক একটা অপারেটর, অপারেন্ড, ভ্যারিয়েবল, মেথড, কিওয়ার্ড এগুলো সমন্বয়ে গঠিত। তো অপারেটর কি? অপারেটর এবং অপারেন্ড এগুলো ভেরিয়েবল। এগুলো সম্পর্কে আমরা পূর্বের অধ্যায়ে বিস্তারিত আলোচনা দেখেছিলাম। তো তারপরেও আমি আবার একটু বলে দিচ্ছি। অপারেটর হচ্ছে বিশেষ কতগুলো সিম্বল বা চিহ্ন। যেরকম যদি বলা হয় a + b একটা এক্সপ্রেশন, এখানে এই যে প্লাসটা হচ্ছে একটা অপারেটর। প্লাস এরকম হতে পারে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভাইড এরকম হতে পারে। তো অপারেটর হচ্ছে বিশেষ কতগুলো চিহ্ন বা সিম্বল। ঠিক আছে, এরপরে হচ্ছে অপারেন্ড। অপারেন্ড হচ্ছে অপারেটর যে সকল ডাটা, ভেরিয়েবল এবং এক্সপ্রেশনের উপর কাজ করে সেটা হচ্ছে অপারেন্ড। তো a + b এই এক্সপ্রেশনে এই প্লাস যদি অপারেটর হয় তাহলে a এবং b এটা হচ্ছে অপারেন্ড। a এবং b এটা হলো অপারেন্ড। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, অপারেন্ড
ভ্যারিয়েবল ব্যবহার করা হয়। এরপরে আছে মেথড। মেথডটা হচ্ছে একটি ফাংশন বা সাবরুটিন, ঠিক আছে? এটা ইনস্ট্যান্ট ক্লাসের গতিবিধি নির্ধারণ করে। এরপরে আছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিওয়ার্ডটা হচ্ছে কতগুলো রিজার্ভ ওয়ার্ড, তার সাথে সংরক্ষিত কিছু শব্দ, প্রোগ্রামের জন্য সংরক্ষিত কিছু শব্দ, ঠিক আছে? তো স্টেটমেন্ট দিয়ে আমরা এক কথায় তাহলে কিভাবে বলতে পারি? স্টেটমেন্ট হচ্ছে প্রোগ্রামের প্রত্যেকটা লাইনকেই বলা হয় এক একটি স্টেটমেন্ট। C# প্রোগ্রামের প্রত্যেকটা লাইন কতগুলো অপারেটর, অপারেন্ড, ভ্যারিয়েবল, মেথড এবং কিওয়ার্ড এগুলোর সমন্বয়ে গঠিত হয়। তো এটাই হচ্ছে স্টেটমেন্ট। এরপরে আছে ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট। ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট প্রোগ্রামের স্টেটমেন্টগুলো কখন, কিভাবে, কোন ক্রম অনুসারে কাজ করবে। প্রোগ্রামের স্টেটমেন্টগুলো কখন, কিভাবে, কোন ক্রম অনুসারে কাজ করবে। প্রোগ্রামের স্টেটমেন্টগুলো কখন, কিভাবে, কোন ক্রম অনুসারে বা কিসের ভিত্তিতে কাজ করবে, সেটাই হচ্ছে ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট। প্রোগ্রামের স্টেটমেন্টগুলো কখন, কিভাবে, কোন ক্রম অনুসারে কাজ করবে তাকে বলা হয় ফ্লো অফ কন্ট্রোল, ফ্লো অফ কন্ট্রোল এক্সিকিউশন। আর এই সকল স্টেটমেন্টগুলোকে বলা হয় ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট। অর্থাৎ প্রোগ্রামের নির্বাহটা কিভাবে সম্পাদিত হবে সেটাই হচ্ছে ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট। এরপর আছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকারী স্টেটমেন্ট। ডিসিশন বলতে ইঞ্জিনিয়ারিং এ আমরা বুঝি যে সিদ্ধান্ত গ্রহণকারী, তাই না? তো ডিসিশন মেকিং স্টেটমেন্টকে সিদ্ধান্ত গ্রহণকারী স্টেটমেন্টও বলে। ডিসিশন মেকিং স্টেটমেন্ট একে সিদ্ধান্ত গ্রহণকারী স্টেটমেন্টও বলা হয়ে থাকে। এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর স্টেটমেন্টগুলো আসলে কিভাবে কাজ করবে, আমরা কি কি কন্ডিশনের ভিত্তিতে কাজ করব সেটাই হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ডিসিশন মেকিং স্টেটমেন্টের ভিতরে আছে ই, এক নাম্বার ই, দুই নাম্বার ইফ এলস, তিন নাম্বার হচ্ছে if dot dot else if dot dot else, চার নাম্বার হচ্ছে nested if, nested
if else এবং nested if এগুলোর সংজ্ঞা এবং সিনট্যাক্স। তো শিক্ষার্থীবৃন্দ এই স্টেটমেন্টগুলো তোমরা অবশ্যই খুবই মনোযোগ সহকারে দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে, কারণ বারবার যদি প্র্যাকটিস না করো তো একটা থেকে যখন তোমরা আরেকটায় যাবে তখন গুলিয়ে যাবে। তো এক্ষেত্রে তোমরা পরীক্ষার হলে যে এরকম হতে পারে যে পড়া জিনিস কিন্তু সুন্দরভাবে আনসার করে আসতে পারছো না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই স্টেটমেন্টগুলো বারবার খাতায় লিখবে, প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে স্টেটমেন্টগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তো আমরা একটু দেখি যে ইফ স্টেটমেন্টটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে থাকে। ইফ স্টেটমেন্ট প্রথমে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্ট কাজ করবে, আদারওয়াইজ স্টেটমেন্ট তার কাজ করবে না। ইফ স্টেটমেন্টকে আমরা এভাবেই সংজ্ঞায়িত করতে পারি যে যদি কন্ডিশন সত্য হয় তবে যদি কন্ডিশন সত্য হয় তবে স্টেটমেন্ট এক্সিকিউট হবে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। কন্ডিশন যদি মিথ্যা হয় তবে স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, ইফ স্টেটমেন্টের কে আমরা এভাবেই সংজ্ঞায়িত করতে পারি যে যদি কন্ডিশন সত্য হয় তবে স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আদারওয়াইজ কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। তো সিনট্যাক্সটা এরকম, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে ইফ প্যারেনথেসিসের ভিতরে কন্ডিশন তারপরে স্টেটমেন্ট, ইফ কন্ডিশন স্টেটমেন্ট। খেয়াল করো, এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। যদি একটা মাত্র স্টেটমেন্ট থাকে তো ইফ কন্ডিশনের ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে এরকম হবে, আর যদি একাধিক স্টেটমেন্ট থাকে তো সেই ক্ষেত্রে সিনট্যাক্সটা যেরকম হবে condition statement 1 statement 1 তারপর statement 2। যদি একাধিক স্টেটমেন্ট থাকে তো সেক্ষেত্রে if স্টেটমেন্টটা এভাবে কাজ করবে, একাধিক কন্ডিশন যদি থাকে তাহলে এভাবে if স্টেটমেন্ট তার কাজ করবে, অর্থাৎ কন্ডিশন যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আদারওয়াইজ স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। এরপরে দেখি if else।
করবে প্রথমে কন্ডিশন চেক করবে যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে সে বেরিয়ে আসবে স্টেটমেন্ট এক্সিকিউট হবে না তো সিনট্যাক্সটা আমরা দেখি if প্যারেনথেসিসের ভিতরে কন্ডিশন স্টেটমেন্ট যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1 কাজ করবে স্টেটমেন্ট 1 তখন কাজ করবে যদি কন্ডিশন মিথ্যা হয় এলস অর্থাৎ যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট স্টেটমেন্ট 2 কাজ করবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো ইফ ইউজের স্টেটমেন্টটা হচ্ছে যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1 তার কাজ করবে আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে সে এই স্টেটমেন্টে কাজ করবে না এই স্টেটমেন্ট থেকে সে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তখন স্টেটমেন্ট 2 এর কাজ সে করবে অর্থাৎ ইফ প্রথমে কন্ডিশনের মান চেক করবে যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে তখন স্টেটমেন্ট 2 তার কাজ করবে যদি সত্য হয় স্টেটমেন্ট 1 কাজ করবে যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট 1 কোনো কাজই করবে না এর কাজ অফ থাকবে তখন সে বেরিয়ে গিয়ে স্টেটমেন্ট 2 তে চলে যাবে এবং স্টেটমেন্ট 2 এর কাজ করবে অর্থাৎ স্টেটমেন্ট 2 তখন এক্সিকিউট হবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এরপরে আছে if dot dot else if dot dot else statement এই স্টেটমেন্টটি কিভাবে কাজ করবে এই স্টেটমেন্টটি আমরা নিজেদের ইচ্ছামতো সেট করে নিতে পারবো অর্থাৎ কোনো কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা শুধুমাত্র সেই কন্ডিশনটা নিয়ে কাজ করব আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে পুরো স্টেটমেন্টটি সত্য সবগুলো চেক করবে এবং তারপরে মিথ্যা এক্সপ্রেশনটাও কাজ করবে আর যদি একটা এক্সপ্রেশন সত্য পেয়ে যায় তাহলে পরের স্টেটমেন্টগুলো সে কোনো কাজই করবে না সে বেরিয়ে যাবে if condition if এর ভিতর কন্ডিশন দিতে হবে যদি এটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 তার কাজ করলো তারপরে else if এর ভিতরে আবার কন্ডিশন দিতে হবে সেকেন্ড কন্ডিশন যখন সে চেক করবে দেখবে স্টেটমেন্ট 2 if
যে স্টেটমেন্টটি সত্য হবে আমরা শুধুমাত্র সেই স্টেটমেন্টের কাছে চলে যাব এবং তার কাজ এক্সিকিউট করব। অর্থাৎ যদি সত্য হয় তাহলে শুধুমাত্র যে কোনো একটা এক্সপ্রেশনই কাজ এক্সিকিউট হবে, অর্থাৎ একটা এক্সপ্রেশনেরই কাজ হবে। আর যদি মিথ্যা হয় তাহলে পুরো স্টেটমেন্টগুলো সে চেক করবে, চেক না করে সে লাস্ট স্টেজে পৌঁছাতে পারবে না। তো মিথ্যা এক্সপ্রেশনের ক্ষেত্রে সে প্রত্যেকটা স্টেটমেন্ট মানে পর্যায়ক্রমিকভাবে চেকিং করে যাবে এবং লাস্ট পর্যন্ত সে কাজ করবে। আর যদি স্টেটমেন্টে একটা সত্য হয় তাহলে সেই যে কোনো একটা স্টেটমেন্টেরই কাজ আমি করতে পারবো। তো এটাই ছিল if ডট ডট else if ডট ডট else এই স্টেটমেন্টের কাজ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এরপরে যে স্টেটমেন্টটি আছে সেটা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ স্টেটমেন্ট অর্থাৎ একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা একাধিক ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারবো। একটা ইফের ভিতরে আমরা একাধিক ইফ ব্যবহার করে যেই স্টেটমেন্টটি এক্সিকিউট করব তাকেই বলা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো আমরা সিনট্যাক্সটা দেখি। ইফ কন্ডিশন আবারও if দেখো নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্টটা হচ্ছে প্রথমে ইফ, তারপরে কন্ডিশন দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, এরপরে স্টেটমেন্ট 1 এ যেটা ছিল কন্ডিশন যদি সত্য হয় স্টেটমেন্ট 1 এ যেটা ছিল সেটা এক্সিকিউট হবে। অর্থাৎ যদি কন্ডিশন ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে। পরবর্তীতে ইফ আবার সেকেন্ড কন্ডিশন দিলাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এরপর স্টেটমেন্ট 2 অর্থাৎ যদি পরবর্তী স্টেটমেন্টটা ট্রু হয় তাহলেও স্টেটমেন্ট 2 তখন এক্সিকিউট হবে। অর্থাৎ নেস্টেড ইফ স্টেটমেন্ট বলতে আমরা এটাকে এভাবে আইডেন্টিফাই করতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি যে একটি ইফ স্টেটমেন্টের ভিতর যখন একাধিক ইফ স্টেটমেন্ট আবদ্ধ থাকবে তখন তাকে নেস্টেড ইফ স্টেটমেন্ট বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যাপ্টার 5 এর কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের আজকে আলোচনা করা হলো। এর পরবর্তীতে চ্যাপ্টার 5 এর বাকি অংশ তোমাদেরকে দেখানো হবে। তো এই টপিকসগুলোতে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ।